আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীদেরকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকে এই ক্লাসটি থাকছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের উপর। আজকে আমাদের একদম প্রথম ক্লাস। আমাদের ক্লাসটা জুম ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখেছো গত ক্লাসে আমাদের একটু সমস্যা হয়েছে। আমরা যদি জুম ক্লাসে যাই তাহলে আমরা যে রেকর্ডটা করি সেই রেকর্ডটা পুরোপুরিভাবে আসে না, তো মানে ভয়েসটা চলে আসে না। সো এর জন্য আমাদের এখন একটু ভিডিও ক্লাসে যেতে হচ্ছে, বাট আমরা এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করে ফেলবো এবং আমরা খুব দ্রুত জুম ক্লাসে আবার যাব। তো যে পর্যন্ত না যেতে পারছি সে পর্যন্ত আমাদের সাথে তোমার দেখা হবে ভিডিওতে। সো ভিডিও ক্লাসে আমরা ক্লাস করব। তো আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস আর ভিডিও ক্লাস, তো আমরা গল্প করতে পারছি না, আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। তো প্রথমে যা বলবো সেটা হলো আমাদের এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম বর্ষে আমাদের মূলত 7টি অধ্যায় পড়তে হবে। সেই 7টি অধ্যায় হলো প্রথম থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত, এর মাঝখানে কোনোটাই বাদ নাই। পুরো 7টা অধ্যায় আমাদের পড়তে হবে, মানে ব্যবসার মৌলিক ধারণা থেকে রাষ্ট্রীয় ব্যবসা পর্যন্ত যে কয়টা অধ্যায় আছে সব কয়টাই আমরা কভার করব। আর আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা পড়ব প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা। আর এই অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো সেটা হলো ব্যবসায় কি, ব্যবসার বৈশিষ্ট্য কি কি, তারপর ব্যবসার আওতা কি কি, মানে কোন কোন কাজগুলো আমাদের ব্যবসার মধ্যে চলে আসে সেইগুলো, এবং আমাদের সেই কাজগুলোকে একটু ডিটেলসে, মানে যে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা সেগুলোকে আমরা একটু ডিটেলসে শিখবো। আর আগামী ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলসে যাব, একদম ফার্স্ট এক্সপ্লানেশন আমরা যাব। তো আমরা শুরু করি। তো আমাদের শুরু হচ্ছে ব্যবসার ধারণা দিয়ে। ব্যবসা কি, ব্যবসা কি সেটা জানার আগে আমরা কিছু উদাহরণ বলি বা কিছু আশেপাশে তাকিয়ে কিছু মানুষের দিকে দেখি। দেখো, আমাদের আশেপাশে যখনই আমরা তাকাই তখন দেখি যে সবাই কিছু না কিছু করতেছে, সবাই কিছু অর্থনৈতিক কাজের সাথে জড়িত। কেউ হয়তো চাকরি করতেছে আমার মতো, তারা বেতন পাচ্ছে মাস শেষ হলে। কেউ দেখা যায় কৃষিকাজ করতেছে, সেটার মাধ্যমে চাল ডাল উৎপাদন করতেছে, সেটা নিজেরা নিজেরা কনজিউম করার জন্য উৎপাদন করতেছে। আবার কেউ শুধুমাত্র বাজারে বিক্রি করার জন্য কৃষিকাজ করতেছে। আবার কারো কারো দেখা যাবে যে যে কৃষি পণ্যগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিনে আবার আরেকজনকে বিক্রি করে দিচ্ছে। সে কিন্তু নিজের কাছে রাখছে না, নিজে ভোগও করতেছে না, সো মানে কনজিউম করতেছে না। সো সে কী করলো, একজনের থেকে নিল আরেকজনের কাছে বিক্রি করে দিল। আবার কেউ দেখা যাবে যে তার থেকে কিনে মুদি দোকান চাল কিনলো, চাল কিনে মুদি দোকানে সরাসরি ভোক্তা যারা কনজিউম করবে তাদের কাছে বিক্রি করতেছে। আবার দেখো, কিছু কিছু মানুষ আছে যে সেবা দিচ্ছে, যেমন কেউ কেউ সেলাই কাজ করতেছে, কেউ কেউ ডাক্তার, হ্যাঁ, তারপর কেউ দেখা যাবে যে নার্সিং করতেছে, তারপর আবার কেউ দেখা যাবে যে পরামর্শ দিচ্ছে, কনসালটেন্সি করতেছে। তো অনেক ধরনের কাজ, এবং যে কয়টা কাজের কথাই বললাম প্রত্যেকেই কিন্তু অর্থ উপার্জনের জন্যই করতেছে। প্রত্যেকটা কাজই অর্থনৈতিক কাজ, কিন্তু প্রত্যেকটা কাজে কি ব্যবসা? এই যে আমি যে চাকরি করতেছি, আমি তো অর্থনৈতিক কাজ করতেছি, কারণ মাস শেষ হলে আমি বেতন পাচ্ছি। সো এটার উদ্দেশ্যে কিন্তু আমি চাকরি করতেছি। তো আমার কিন্তু এটা কিন্তু ব্যবসা না, অর্থনৈতিক কাজ হলে এটা কিন্তু ব্যবসা না। আবার যিনি কৃষিকাজ করতেছেন তিনি নিজের পরিবারের কনজিউম করার জন্য যে উৎপাদন করতেছেন সেটা তিনি উৎপাদন করতেছেন, তিনি উপযোগ সৃষ্টি করতেছেন, বাট তিনি কিন্তু ব্যবসা করতেছেন না। বাট সেই কাজটাই উনি যদি অর্থ উপার্জনের জন্য করতেন, মানে উনি এটা বিক্রি করে দিবেন উৎপাদন করে বাজারে, তাহলে সেটা কিন্তু ওনার ব্যবসা হইতো। আর যারা কিনা মাঝখানে আছে, যেমন ওনার থেকে একজন কৃষকের থেকে কিনে আবার আরেকজন পাইকার বা আরেকজন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিচ্ছে, তিনি মাঝখানে আছেন, তার কাজটা কিন্তু ব্যবসা। আবার যিনি সেলাই কাজ করতেছেন, বিউটি পার্লারে কাজ করতেছেন, উকিল, ডাক্তার, তারপর অ্যাটর্নি, কনসালটেন্সি, তো সবাই কিন্তু ব্যবসার সাথে জড়িত। তো এগুলো উদাহরণ ছিল। তো এখন আমাদের পড়তে হবে যে আসলে ব্যবসা বলতে কি বোঝায়, বইয়ের সংজ্ঞা, কারণ মেনলি আমাদের কিন্তু বইয়ের সংজ্ঞাটাই পড়তে হবে, তাই না? হ্যাঁ, আমাদের বইয়ের সংজ্ঞা পড়তে হবে। তো এখন আমরা দেখব আমাদের বইয়ে কি বলেছে। ইংরেজি বিজনেস শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো যে কোনো কাজে ব্যস্ত থাকা। কিন্তু বিজনেস বলতে আমরা কিন্তু বাংলায় শুধু ব্যস্ত থাকা বা যে কোনো কিছু করাকেই মিন করি না। এখানে আমরা বিজনেস বলতে বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কাজ। মানে এখানে মেনলি 3টা জিনিস আছে। মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, এর জন্য উৎপাদন ও বন্টন সহ আরও কিছু
বৈধ অর্থনৈতিক কাজ। এখন তোমরা প্রশ্ন করো অর্থনৈতিক কাজ বলতে কী বোঝায়? অর্থনৈতিক কাজ হলো অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্যে কোনো কিছু করা, মানে তুমি যেটাই করো না কেন সেটার জন্য তোমার উদ্দেশ্য থাকবে তুমি এর পরিবর্তে অর্থ উপার্জন করবে। যে কোনো অর্থনৈতিক কাজই কিন্তু ব্যবসা না, কারণ ব্যবসা হইতে হইলে আমার অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। ঠিক তেমনভাবে এটা কিন্তু বৈধ অর্থনৈতিক কাজ হইতে হবে। অবৈধ কোনো কাজ, মানে আইন দ্বারা বৈধ না এমন কোনো কাজ, সেটা যদি আমার যদি উৎপাদন হোক বা বন্টন হোক, সেটা কিন্তু আমার ব্যবসা হবে না। তো ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে ও বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই আমরা বলবো মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প, বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই হলো ব্যবসায়। তো ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের কী চলে আসতেছে? শিল্প চলে আসতেছে, বাণিজ্য চলে আসতেছে এবং এর সাথে সহায়ক কিছু কার্যাবলী চলে আসতেছে। তো আমাদের শিল্প কি, বাণিজ্য কি জানার ইচ্ছা হইতে পারে। তো এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটাতে কি বলছে আমরা পড়ি, শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। গত ক্লাসে আমরা কিন্তু উপযোগ সম্পর্কে একটু পড়েছি। আর শিল্পই হলো রূপগত, মানে কোনো কিছুর একটা একদম যা আছে সেটাকে আমরা একদম ট্রান্সফার করে দেব। এটি উৎপাদনের বাহন। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্রশ্নে চলে আসে। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট বন্টন বা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। হ্যাঁ, আমরা যে শিল্পের মাধ্যমে বা যাই উৎপাদন করি না কেন সেটা কিন্তু একটা সেন্টারে থাকে বা যেখানে করে একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে। আর আমাদের এই শিল্প উৎপাদিত পণ্য বা সেবা সেটা যারা ভোগ করবে, যা ব্যবহারকারী, যাদের এটার উপযোগ আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তাদের কাছে কি করতে হবে? আমার এই উৎপাদিত পণ্য বা উৎপাদিত পণ্য বা সেবাটা পৌঁছে দিতে হবে। তো সে কাজটা কে করবে? সেই কাজটা করবে বাণিজ্য। কিভাবে? দেখো, শিল্প মালিক ও ভোক্তাদের মধ্যে এই বন্টনের ক্ষেত্রে একাধিকবার পণ্যের মালিকানা হস্তান্তর বা ক্রয় বিক্রয়ের প্রয়োজন হতে পারে। এক্স্যাক্টলি, এক্ষেত্রে সত্ত্বগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়। দেখো, এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিন্তু সত্ত্বগত বা মালিকানাগত বা ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়ে যায়। তারপর এই ক্রয় বিক্রয়ের কাজে ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যথাক্রমে অর্থগত, ঝুঁকিগত, সত্ত্বগত না স্থানগত, কালগত ও জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। মানে আমরা যে বললাম যে আরও বাণিজ্যের আরও কিছু সহায়ক কার্যাবলী, সেই কার্যাবলী কারা করে? এই যে প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, পরিবহন, এবং তারা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? অর্থগত, ঝুঁকিগত, স্থানগত ও কালগত এবং জ্ঞানগত। আচ্ছা, তাই বলতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সংশ্লিষ্ট উল্লেখিত সকল কাজই ব্যবসা হিসেবে গণ্য। তাই ব্যবসা সমান সমান বা ইকুয়ালস টু মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন সংশ্লিষ্ট কাজ প্লাস বন্টন সংশ্লিষ্ট কাজের সমষ্টি। এখন আমরা শিখব ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রকৃতি বলতে আসলে কি বোঝায়? প্রকৃতি হলো যে কোনো একটা বিষয় বা জিনিসের সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে, যেটা কিনা এই জাতের সকল জিনিসের মধ্যে দেখা যাবে। আর বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে এমন কিছু স্পেসিফিক কিছু, ঠিক আছে, যেটা কিনা শুধু এই জিনিসটার মধ্যেই দেখা যাবে। তো আমাদের ব্যবসা বা আমরা যে ব্যবসা নিয়ে পড়াশোনা করতেছি তার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে যেটা কিনা এর প্রকৃতি হিসেবে পরিচিত। তো কি কি আছে? মেনলি আমরা এখানে 6টি বৈশিষ্ট্য বা প্রকৃতি দেখতে পাবো। ব্যবসার প্রকৃতি হিসেবে আমরা 6টা বৈশিষ্ট্য দেখতে পাবো। তো প্রথমটি মুনাফা অর্জনের উদ্দেশ্য। দেখো, ব্যবসার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। এটা কিন্তু গঠন এবং পরিচালনা করে, মানে যিনি করেন তার কিন্তু মেইন উদ্দেশ্য থাকে সে মুনাফা অর্জন করবে। তো মুনাফা কাকে বলে? আমাদের যে বিক্রয় বা আয় বা রেভিনিউ যেটাই বলি না কেন, সেটা থেকে আমরা যখন খরচ বা ব্যয়টা বাদ দিব, তারপর যা অবশিষ্ট থাকবে সেটাই হলো মুনাফা। দেখো, এক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, হয়তো আমি কিছু ক্রয় করে বিক্রি করে দিচ্ছি, অথবা আমি কিছু উৎপাদন করে বিক্রি করতেছি। সো যদি ক্রয় করে থাকি সেক্ষেত্রে কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে যেই ডিফারেন্সটা থাকে সেটা আমার মুনাফা। আবার উৎপাদনের ক্ষেত্রে আমার উৎপাদনের টোটাল খরচ থেকে আমার যা মানে বিক্রি করেছি সেটা বাদ দেওয়ার পর যা থাকবে সেটাই কিন্তু আমার মুনাফা, ঠিক আছে। দেখো, কেউ যদি নিজে ইউজ করবে বা নিজে এটা থেকে সুবিধা নেবে বা উপযোগটা ভোগ করবে, এর জন্য যদি কিছু ক্রয় করে বা উৎপাদন করে, সেটা কিন্তু কখনোই আমাদের ব্যবসা হিসেবে বিবেচিত হবে না। ধরো, তোমার আম্মু
সেলাইয়ের কাজ জানেন, এখন তিনি যদি তোমার জন্য জামা কাপড় তৈরি করেন, সেটা কিন্তু কোনো মতে ব্যবসা হবে না। কিন্তু সেই একই সেলাইয়ের কাজ উনি যদি অন্য মানুষের জন্য অর্থের বিনিময় করেন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করেন, বা ওনার যে খরচ হচ্ছে তার থেকে বেশি দাম পাওয়ার উদ্দেশ্যে করেন, সেটা কিন্তু ব্যবসায় হবে। ঠিক আছে। বৈশিষ্ট্য 2, ঝুঁকি ও অনিশ্চয়তা, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। দেখো, ব্যবসা এমন একটা কাজ যেটার সাথে ঝুঁকি এবং অনিশ্চয়তা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরিভাবে জড়িত। মানে এমন কোথাও বা কোনো কাজ তুমি পাবা না ব্যবসায় যেখানে ঝুঁকি নাই বা অনিশ্চয়তা নাই। তো ঝুঁকিটা কি? ঝুঁকিটা হলো যে কোনো প্রকার আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানে তোমার যে ক্ষতি হবে সেটার কোনো নিশ্চয়তা না, বাট ক্ষতি হইতে পারে এমন কোনো সম্ভাবনা। তারপর আর অনিশ্চয়তা হলো যে তুমি আগের থেকে যা সেট করে রাখছো বা যা চিন্তা ভাবনা করছো সেটাই যে ভবিষ্যতে হবে তা কিন্তু না, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, অপ্রত্যাশিত অনেক কিছু হইতে পারে এবং সেটা কিন্তু হয়। আমাদের ব্যবসার ক্ষেত্রে প্রতিনিয়ত সিচুয়েশন চেঞ্জ হইতে থাকে এবং অনেক ধরনের অনিশ্চয়তা থাকে। তাই মুনাফা অর্জনের আশাতে একজন লোক বা একজন ব্যবসায়ী যখন ঝুঁকি বহন করে এবং অনিশ্চয়তার মধ্যে যায়, তখনই কিন্তু আমরা বলবো সে ব্যবসা করতেছে। আর সেটা সে কেন করতেছে? মুনাফার জন্য। ঠিক আছে, তাই এই কথাটা সব জায়গায় বলা হয়, মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় বা ব্যবসায়ের ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। এই লাইনটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসে। হ্যাঁ, বাজারে পণ্য দাম কমে যেতে পারে, যে কোনো সময় তোমার যে পণ্য দ্রব্য বা সেবা তুমি যাই উৎপাদন করো না কেন সেটা কিন্তু কমে যেতে পারে, বা প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের বিপদ আপদ হইতে পারে। তো এই ক্ষেত্রে ঠিক আছে, তুমি যে ঝুঁকি বা অনিশ্চয়তাটা যে বহন করলা সেটা কিন্তু তোমাকে নিয়েই চলতে হবে। যেই ধরনের ক্ষয়ক্ষতি হবে বা ঝুঁকি আসবে সেটা নিয়েই কিন্তু তোমার চলতে হবে। আর এখন আরেকটা ব্যাপার হইতে পারে যে বলতে পারো যে আচ্ছা, আমি যদি ব্যাংকে কিছু টাকা জমা রাখি সেটা কিন্তু আমি কিন্তু সুদ পাবো, আমার যা টাকা ইনভেস্টমেন্ট সেটা থেকে কিন্তু আমি একটু বেশি পাচ্ছি একটা সময় পর, বা নিয়মিত আমি বেশি পাচ্ছি। তো এটা কি ব্যবসা? না, এটা ব্যবসা না। এই কারণে যে এটার সাথে কিন্তু কোনো ঝুঁকি নাই বা অনিশ্চয়তা নাই। ঝুঁকি আছে, হ্যাঁ, তোমার ব্যাংকে টাকাটা হয়ে যেতে পারে, হয়তো ব্যাংক দেউলিয়া হইলেও তোমার টাকাটা তুমি ব্যাক নাও পাইতে পারো, বাট তুমি যে সুদ পাবা এবং কতটুকু পাবা সেটা কিন্তু পুরো নিশ্চিত। আর ঝুঁকিটা কিন্তু খুবই কম ব্যবসা করার ক্ষেত্রে। ব্যবসা করা আর ব্যাংকে টাকা রাখার মধ্যে যে ঝুঁকিটা আছে সেটার কিন্তু তুমি পরিমাপ করলে আকাশ পাতাল পার্থক্য। সো তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো সেটা কিন্তু কখনোই ব্যবসা হবে না। লেনদেনের পৌনঃপুনিকতা, অর্থাৎ তোমার যে লেনদেনটা হবে সেটা বারবার হবে, বা পৌনঃপুনিকতা বলতে আমরা রিকারেন্সি বা রিকারেন্ট যেটা বলি সেটা। দেখো, তোমার ব্যবসা করার ক্ষেত্রে এইটা শিওর বা নিশ্চিত করতে হবে যে তুমি যেটা করতেছো বা যেই কাজটা করে মুনাফা অর্জন করতে চাচ্ছ সেটা তুমি বারবার করবা। এটা এমন কোনো ঘটনা না বা এরকম কিছু হইতে পারবে না যে তুমি একবার করছো, সেটা করার পরে তুমি এটা বিক্রি করছো, তোমার মুনাফা হয়েছে, তোমার ব্যবসা শেষ। না, এটা কখনো একবার না। ঠিক আছে, যেমন দেখো, একজন আসবাবপত্র তৈরিকারী বা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী তিনি কিন্তু বারবার তৈরি করবেন। ঠিক আছে, উনি যে একবার শুধু কতগুলো আসবাবপত্র তৈরি করবেন সেটা বিক্রি করে দিবেন, মুনাফা অর্জন হয়ে গেল, ওনার ব্যবসা শেষ, তা কিন্তু না। উনি ওইগুলো বিক্রি হয়ে গেলে আবার তৈরি করবেন, আবার বিক্রি করবেন, আবার তৈরি করবেন। বাট এমন হইতে পারে যে তুমি তোমার বাসায় ইউজের জন্য কিছু আসবাবপত্র ফার্নিচার তৈরি করলা, এখন তৈরি করার পর দেখা গেল তোমার এটা পছন্দ হলো না বা ভালো লাগলো না, এখন তুমি এটা কী করলে? বেশি দামে বিক্রি করলা। এখন বেশি দামে বিক্রি করার পর তুমি কিন্তু কিছু লাভ পাচ্ছ, তার মানে কি তুমি কি ব্যবসায়ী হয়ে গেছো? না, তুমি কোনো ব্যবসায়ী হয়ে যাও নাই, তুমি ব্যবসাও করো নাই, তুমি তোমার জিনিসটা ইউজ করবা না বা ভালো লাগতেছে না বা যেই কারণে হোক না কেন তুমি বিক্রি করে দিছো, তাতে কিছু লাভ পেয়েছো, বাট এটা তোমার ব্যবসা না। বাট যারা এই একই জিনিস বারবার বিক্রি করতেছে, ঠিক আছে, তৈরি করতেছে এবং বিক্রি করতেছে, সেটাই কিন্তু ব্যবসা হিসেবে গণ্য হবে। আইনগত বৈধতা, আইনগত বৈধতা বলতে বোঝায় যে এমন কোনো কাজ যেটা আইনে অবৈধ বলা নাই। হ্যাঁ, তো ব্যবসা একটা বৈধ পেশা, তাই একে অবশ্যই আইন অনুযায়ী হইতে হবে। মানে ব্যবসার মধ্যে যে কাজটাই থাকবে বা যাই করা হবে না কেন সেটা অবশ্যই আইন দ্বারা বৈধ হইতে হবে। অবৈধ কোনো কাজ
ব্যবসার অন্তর্ভুক্ত হবে না। সেখানে যদি তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে তাও হবে না। তুমি উৎপাদন করো, বন্টন করো, তারপর লেনদেন বারবার করো, ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করো, তাও কিন্তু তোমার এটা ব্যবসা হবে না। ধরা যাক একজন নেশা জাতীয় বা ড্রাগস ডিলার, হ্যাঁ, সে কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এই ড্রাগস মানে চোরাচালান করে। তারপর দেখো সে কিন্তু মারাত্মক ঝুঁকি নেয়। নর্মাল ব্যবসায়ীরা যেই ঝুঁকি নেয় বা অনিশ্চয়তার মধ্যে যায়, সে কিন্তু আরও বেশি যায়, এক্সট্রিম লেভেলের যায়। তারপর তার ইচ্ছা বারবারই সে কাহিনী করবে এবং এই কাহিনী করে সে মুনাফা অর্জন করে ফেলবে, মানে অনেক অনেক বড় লোক হয়ে যাবে। বাট দেখো আমাদের প্রথম আমরা যে 3টা বৈশিষ্ট্য বললাম, সে 3টা বৈশিষ্ট্য কিন্তু আমার ওই নেশা জাতীয় দ্রব্য চোরাচালানির মধ্যে আছে। কিন্তু সেটা কি ব্যবসা বলবো আমরা? না, সেটা ব্যবসা বলবো না, কারণ ব্যবসা একটা বৈধ অর্থনৈতিক কাজ। যে কোনো প্রকার অবৈধ অর্থনৈতিক বা যে কোনো কাজ ব্যবসার অন্তর্ভুক্ত হবে না। স্বাধীন পেশা বা বৃত্তি। স্বাধীন পেশা বলতে কি বোঝায়? স্বাধীন পেশা হলো এমন কোনো কাজ যেখানে তুমি স্বাধীন, মানে তোমার উপরে কেউ মাতবরি করবে না, মানে তুমি তোমার বস, হ্যাঁ, মানে তুমি কি করবা, কিভাবে কি করবা, কখন করবা, কোনটা করবা, সব কিছু তুমি তোমার ডিসিশন অনুযায়ী চলবা। তোমাকে কেউ ইনস্ট্রাক্ট করবে না বা তোমাকে কেউ কোনো কিছু করার জন্য বাধ্য করবে না, হ্যাঁ। আর ব্যবসা হইল অবশ্যই স্বাধীন একটা পেশা। একজন ব্যবসায়ী যিনি ব্যবসা করতেছেন, তিনি সম্পূর্ণ নিজের চিন্তা, ধারণা, জ্ঞান, বুদ্ধি এবং ইচ্ছার অনুযায়ী উনি ব্যবসাটা গঠন করবেন এবং পরিচালনা করবেন। অন্য কেউ কখনো আশা বলতে পারবে না যে হ্যাঁ আপনি এই ব্যবসা এখন করতে পারবেন না, বা এটা কেন করতেছেন, বা এটা করতে হবে না, ওইভাবে করেন, এভাবে করেন, কোনো রকমের কোনো ইনস্ট্রাকশন দিবে না। বা দোকান আপনি এখন খুলেন বা এখন বন্ধ করেন, এরকম কোনো কিছু নাই, বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, আমাদের কিছু ব্যবসা আছে যেগুলো যেমন অংশীদারি ব্যবসা, তারপর কোম্পানি ব্যবসা, সমবায় ব্যবসা। তো এই ব্যবসাগুলো অনেকগুলো মানুষ একসাথে হয়ে করে। তো তারা যে মনে করে যে অন্য কারো দ্বারা বাধ্য হয়ে পরিচালিত হয়, তা কিন্তু না, তারা সম্মিলিতভাবে একসাথে হয়ে কাজটা করে, হ্যাঁ। তো এটাই বলা যায় যে ব্যবসাটা তুমি যখনই করবা, ব্যবসা একটা স্বাধীন পেশা বা বৃত্তি। তোমার যখন যা করতে ইচ্ছা করবে তোমার ব্যবসায়, সেটা তুমি করতে পারবে। যারা চাকরি করে, মানে আমরা যারা চাকরি করি, আমাদের মধ্যেও তো মানে কী কাজ করতে হবে, কখন করতে হবে, কখন ছুটি পাবো, বা আমাদের কাজের সময়টা কি, এরকম কোনো কিছু নির্দিষ্ট নাই। তুমি ব্যবসা করলে মানে তুমি পুরোপুরি স্বাধীন। উপযোগ ও সম্পদ সৃষ্টি। দেখো, উপযোগ বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর অভাব পূরণ করার ক্ষমতা। তো আমরা যখনই মানে যেই সময়ে বা যেই জায়গার বা যেই স্থানের বা যেই সমাজেরই ব্যবসা প্রতিষ্ঠানের দিকে তাকাই না কেন, আমরা দেখব ব্যবসায় একমাত্র জিনিস বা মেইন জিনিস যেটা কিনা প্রতিনিয়ত উপযোগ সৃষ্টি করে যাচ্ছে এবং সম্পদ বৃদ্ধি করে যাচ্ছে। কিভাবে? আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে বা প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো আছে, সেগুলোকে ট্রান্সফার করতেছে, রূপান্তর করতেছে এবং সেগুলোর মধ্যে বিভিন্নভাবে ভ্যালু অ্যাড করতেছে। সেটা হইতে পারে রূপগত, স্থানগত, কালগত, সময়গত, ঠিক আছে, বিভিন্নভাবে কিন্তু উপযোগ সৃষ্টি করতেছে। এবং সেটার মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু যেই নর্মাল জিনিসটা ছিল, একদম র জিনিস, কাঁচামালটা, সেটা কিন্তু সম্পদে রূপান্তর হচ্ছে, ঠিক আছে। তো ব্যবসা এমন একটা জিনিস যেটা কিনা, যার মাধ্যমে কিনা উপযোগ এবং সম্পদ সৃষ্টি হয়। এখন আমরা পড়ব ব্যবসার আওতা বা পরিধি বা বিষয়বস্তু, মানে কোন ধরনের অর্থনৈতিক কাজগুলোকে আমরা ব্যবসা হিসেবে আইডেন্টিফাই করব। কারণ অনেক ধরনের কাজ আছে, অর্থনৈতিক কাজ, বাট সব কিছু কিন্তু ব্যবসার মধ্যে আসবে না, হ্যাঁ। ব্যবসা হিসেবে কিছু স্পেসিফিক কাজ আছে যেগুলো চলে আসবে। তো ব্যবসার ক্ষেত্রে আমাদের মানে যেই কাজগুলো চলে আসবে বা যেই কাজগুলো মূলত আমাদের ব্যবসা বলা যায়, সেটা কিন্তু আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে বা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তোমাদের বইয়েও আছে, খালিকুজ্জামান স্যারের বইতে আমরা পাবো। তো এই ছবিটা, ওই ইকুয়েশনটা এখানে দেখো, বি ইকুয়ালস টু সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। এখানে কোনটা বলতে কি বুঝিয়েছে? বি অবশ্যই ব্যবসা বা বিজনেস, সামেশন মানে যোগফল, সামেশন অফ আই হলো ইন্ডাস্ট্রি, আই দিয়ে ইন্ডাস্ট্রি বুঝিয়েছে মানে শিল্পীয় কার্যকলাপের সমষ্টি। তারপর সামেশন অফ টি মানে সামেশন অফ ট্রেড, অর্থাৎ পণ্য বিনিময়, ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি। এবং সামেশন অফ এটি হলো অক্সিলারি
টু ট্রেড, মানে পণ্য বিনিময় করার যে সহায়ক কার্যাবলী। ঠিক আছে, তো এইটা তো ইকুয়েশনটা, আর এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন অধ্যায় শেষে এমসিকিউ প্রশ্ন দেখবে এইটা আছে। ঠিক আছে, ব্যবসার সঠিক ইকুয়েশন কোনটা, এটা বোর্ডেও অনেক আসে, সো এটা একটু বুঝে মাথায় রেখো। তো ব্যবসার মধ্যে কোন ধরনের কাজ বা কি কি চলে আসবে সেটা কিন্তু আমাদের আরেকভাবে উপস্থাপন করা আছে বা আমরা করতে পারি, সেটা একটা ছকের মাধ্যমে। হ্যাঁ, তোমরা এখন যে ছকটা দেখতে পাচ্ছ অনেক বড় একটা ছক, কিন্তু খুবই সোজা একটা ছক এবং খুবই সহজ, মানে খুবই মজার একটা জিনিস। আর এই ছকটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি যে কোনটার ভিতর কোনটা চলে আসতেছে, তখন কিন্তু আমাদের একদম সব কিছু সেট হয়ে যাবে যে কোনটার ভিতরে কোনটা আসে, কোন কাজটা কিসের অন্তর্ভুক্ত, কোনটা কত ধরনের আছে সেটা। দেখো, এখানে ব্যবসায়কে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতেছি। একটা হলো শিল্প, মাঝখানে বাণিজ্য এবং অন্য পাশে হলো প্রত্যক্ষ সেবা। কোনটা কি সেটা এখানে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বক্সের মধ্যে যে লেখাটা দেওয়া আছে ওয়ার্ডটা, সেটার প্রত্যেকটা একটা কনসেপ্ট এবং প্রত্যেকটা কনসেপ্ট আমরা এক্সপ্লেন করব পরবর্তী ক্লাসগুলোতে। আজকে আমরা অত এক্সপ্লেনেশনে যাব না, আমরা যাব আজকে একটু একটু পড়বো, বাট আরও আরও অনেক বেশি পড়বো। আচ্ছা, দেখো, শিল্পকে আমরা এখানে 5টি ভাগে ভাগ করতে পারতেছি: প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, প্রস্তুত এবং সেবা পরিবেশক। আবার বাণিজ্যকে 2টি ভাগে ভাগ করা যাচ্ছে: ট্রেড বা পণ্য বিনিময় এবং পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেডও কিন্তু আবার 2 ধরনের: অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার? 2 প্রকার, পাইকারি এবং খুচরা। বৈদেশিক বাণিজ্য আবার 3 ধরনের: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। আর পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী কোনগুলো? দেখো একদম নিচের লাইনটাতে, সেটা হলো ব্যাংক, বিমা, পরিবহন, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণ প্রসার। তো শিল্প এবং বাণিজ্য সম্পর্কে আমরা এখন একটু ডিটেলসে যেতেই পারি, তাই না? তো ছকে দেখলাম, ইকুয়েশনে দেখলাম ব্যবসার মধ্যে কি কি কাজ অন্তর্ভুক্ত। তো এখন আমরা একটু ছোটোখাটো এক্সপ্লানেশনে যাই, যে দেখে আমাদের বই কি বলা আছে। প্রথমে আসবে কি? শিল্প। দেখো, আমাদের বই বলেছে যে কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলে। বইয়ের সংজ্ঞা খুবই সোজা জিনিস, আমরা সহজভাবে বলতে পারি। আমাদের প্রকৃতিতে যে সম্পদগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করে আমাদের যে জ্ঞান, বুদ্ধি, মেধা আছে সেটা ব্যবহার করে যখন আমরা রূপান্তর করে দিব বা তাতে উপযোগ সৃষ্টি করব, যেটা কিনা মানুষের কোনো অভাব পূরণ করবে, সেটাই কি? সেটাই হলো শিল্প। আচ্ছা, শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। উৎপাদন করতেছি, সেটাই শিল্প। আর শিল্পকে আমরা মূলত 6টি ভাগে ভাগ করতে পারি। আমাদের ওই ছকে 5টি বলা আছে, বাট এখানে আমরা যখন পড়ব তখন আমরা আরেকটা অ্যাড করতে পারি, সেটা হলো কৃষি শিল্প। কৃষি শিল্পটা কি? দেখো, বই বলেছে কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষিকাজ বলে, মানে কৃষি শিল্প বলে। কৃষিকাজের সাথে জড়িত কোন কাজগুলো? এই যে উৎপাদন করতেছি, চাল, ডাল, তারপর সবজি, হ্যাঁ, ফলমূল, এগুলো যারা কৃষিকাজের মাধ্যমে উৎপাদন করতেছে সেটা হলো কৃষি শিল্প। আর কৃষি শিল্পের উপাদান কি কি? যে আমাদের যে দেশে যে জলবায়ু, মাটি, পানি, নদী, নালা, ঠিক আছে, ভূগর্ভস্থ পানি ইত্যাদি আছে, এগুলি কিন্তু কৃষিকাজের সাথে মেনলি জড়িত। তো যেই দেশে যেই ধরনের আবহাওয়া আছে, মাটির পরিস্থিতি আছে, মাটির তারপর পানি, তারপর জলবায়ু, সব কিছুই কিন্তু কৃষিকাজকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। দ্বিতীয়, প্রজনন শিল্প। মানে অর্থনৈতিক উদ্দেশ্যে আমি বিক্রি করব, এই উদ্দেশ্যে নির্বাচিত কিছু উদ্ভিদ বা প্রাণী, উন্নত জাতের উদ্ভিদ বা প্রাণী, সেগুলোর প্রজনন করানো, মানে একটা থেকে আরও বেশি জন্ম নিবে, আরও বেশি জন্ম নেবে, তার থেকে আবার হবে, ঠিক আছে। তো এই প্রজননের বংশ বিস্তারের কাজটা যখন অর্থনৈতিক উদ্দেশ্যে করা হয়, সেটা হবে আমাদের প্রজনন শিল্প। যেমন আমাদের হ্যাচারি, নার্সারি, পোলট্রি আছে না, এগুলোই প্রজনন শিল্প। এরপর নিষ্কাশন শিল্প। দেখো, আমাদের যে প্রাকৃতিক যে সম্পদটা আছে, প্রকৃতি আছে, যেমন মাটির নিচ, মাটিটা আছে, মাটির নিচে কিন্তু আমাদের অনেক খনিজ সম্পদ আছে। আবার আমাদের যে সমুদ্র আছে, নদী, নালা আছে, সেগুলোতে কিন্তু অনেক মৎস্য আছে, মৎস্য সম্পদ আছে, মাছ আছে, তারপর আবার বিভিন্ন রত্ন আছে, আরও কিছু উপাদান আছে, বালি আছে। তো এগুলো যখন আমরা উত্তোলন করব এবং যেগুলো আমাদের প্রয়োজন, হ্যাঁ, উপযোগ আছে আমাদের, তো এই সম্পদগুলো আমরা যখন উত্তোলন করতেছি, সেগুলো কি হচ্ছে? নিষ্কাশন শিল্প। যেমন আমাদের মাটি থেকে আমরা যে পেট্রোলিয়াম
জাতীয় তেল জাতীয় জিনিস উত্তোলন করতেছি, তারপর গ্যাস উত্তোলন করতেছি, মাছ সমুদ্র থেকে মাছ উঠাচ্ছি, মাছ শিকার করতেছি, এগুলো সবই নিষ্কাশন শিল্পের মধ্যে পড়বে। এরপর নির্মাণ শিল্প, নির্মাণ করে ফেলতেছে দালান কোঠা, রাস্তাঘাট, সেতু, বাঁধ, যেইগুলো কিনা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এগুলো তো নির্মাণ উৎপাদন, ঠিক আছে, এটাই হলো নির্মাণ শিল্প। তারপর হলো প্রস্তুত শিল্প, এটা হলো ম্যানুফ্যাকচারিং, মানে প্রোডাকশনে যাচ্ছে, কারখানায় কাজ হচ্ছে। তো এই মানে প্রস্তুত শিল্পের মধ্যে কয়েকটা ভাগ আছে, সংযোজন, বিয়োজন, বিশ্লেষণ, ঠিক আছে, যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক, মানে মানুষের শ্রম এবং মেশিনারি যন্ত্রপাতি ইউজ করে যেই উৎপাদনের কাজটা হয়, প্রাকৃতিক সম্পদেরকে রূপান্তর করার জন্য যে কাজটা হয় সেটাই হলো আমাদের প্রস্তুত শিল্প। এবং শেষে সেটা হলো সেবা পরিবেশক শিল্প। আমাদের জীবনযাত্রার মান সহজ করার জন্য আমাদের কিছু সুবিধা, ঠিক আছে, আরামদায়ক করার জন্য কিছু সুবিধা বা সেবা পরিবেশন করা হয়ে থাকে বা তৈরি করা হয়, যেমন টেলিফোন সার্ভিস, তারপর গ্যাস, বিদ্যুৎ লাইন, ইন্টারনেট সংযোগ, ঠিক আছে, এগুলোই কিন্তু আমাদের সেবা পরিবেশক শিল্পের মধ্যে পড়বে। বাণিজ্য শিল্প উৎপাদন করলো, উৎপাদনটা কি কেন্দ্রীভূত কাজ, একটা নির্দিষ্ট স্থানে হচ্ছে, বাট এটা যাদের কাছে উপযোগ আছে, মানে যারা কনজিউম করবে, ভোক্তা, তো তারা কি ওই শিল্পের ওই জায়গাটাতেই আছে, ওই জায়গাতেই তারা স্থির, তা কিন্তু না, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, ঠিক আছে। যেমন আমাদের বাংলাদেশের কথাই চিন্তা করো, আমাদের তিতাস গ্যাস, তারা গ্যাসের লাইন সংযোগ দিচ্ছে, এখন তাদের ভোক্তা কি শুধু তিতাস গ্যাসের অফিসটা বা কারখানা, মানে যেই ফ্যাক্টরিটা আছে, মেশিনারিজের যে জায়গাটা, সেখানেই আমরা সারা বাংলাদেশে ছড়ায় আসি না? হ্যাঁ, তো এই যে শিল্পের উৎপাদিত পণ্য বা সেবা, সেটা যে ভোক্তাদের নিকট বন্টন করার যে কাজটা, যে শাখাটা, সেটা কে করে থাকে? বাণিজ্য। এবং সেটা কিভাবে করে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। আমাদের বই কি বলেছে? শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যেই সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। উদ্দেশ্য মুনাফা অর্জন, কিন্তু সেটা কিভাবে? আমাদের যে প্রকৃত ভোগকারী আছে এবং উৎপাদনকারী আছে, তাদের মধ্যে সংযোগ সৃষ্টি করবে কিভাবে? ক্রয় বিক্রয়ের মাধ্যমে। হ্যাঁ, যে শিল্প উদ্যোক্তা আছে বা উৎপাদনকারী আছে, তাদের থেকে পণ্য বা সেবা ক্রয় করে, মানে মধ্যস্থতা করে কি করবে? প্রকৃত ভোগকারীর নিকট সেটা পৌঁছে দিবে। সেটাই হলো বাণিজ্যের কাজ। আর বাণিজ্য মেইনলি বন্টনের কাজ, বুঝতেছি তো যে বন্টন, শিল্প উৎপাদিত সম্পদকে আমরা বন্টন করে দিচ্ছি। আর এই বাণিজ্যকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো পণ্য বিনিময়, আর একটা হলো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়টা হলো একদম স্পেসিফিক ক্রয় বিক্রয়, এটার মধ্যে আর কিচ্ছু নাই, জাস্ট ক্রয় করব, বিক্রয় করব, কোনো উৎপাদনের মধ্যে কিন্তু যাব না। বাণিজ্যের যে পণ্য বিনিময় বা ট্রেড বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু শুধুমাত্র ক্রয় বিক্রয়। আর ট্রেডটা দুইভাবে হইতে পারে, মানে দুইটা, মানে আমরা যদি স্থানের কথা চিন্তা করি সেটা দুইভাবে হইতে পারে। আবার আচ্ছা, আপাতত স্থানের হিসাবেই করি, মানে কি লোকেশন হিসেবে। দেখো, আমরা লোকেশন হিসেবে আমরা কিন্তু ট্রেডটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো আভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হলো বৈদেশিক বাণিজ্য। আভ্যন্তরীণ বাণিজ্যটা কি? একটা দেশে ভৌগোলিক সীমার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে বিনিময়টা হয়, মানে আমিও বাংলাদেশের মানুষ, আমি একজন ক্রেতা, এবং যার থেকে কিনতেছি তিনিও বাংলাদেশে ব্যবসায়ী, আমরা একই ভৌগোলিক সীমারেখার মধ্যে ক্রয় বিক্রয় করতেছি, সেটা হলো মানে অভ্যন্তরীণ বাণিজ্য। এবং বৈদেশিক বাণিজ্যটা হলো একটি দেশের সাথে অন্য আরেকটি দেশের পণ্য বা সেবার ক্রয় বিক্রয়। এটা যে শুধু দেশ হবে তা কিন্তু না, একটি দেশের ব্যবসায়ীর সাথে অন্য আরেকটি দেশের হয়তো ভোক্তা বা কনজিউমার বা ব্যবসায়ী, আরেকজন ব্যবসায়ী যাই হোক না কেন, বা সরকার, তাদের মধ্যে যে বাণিজ্যটা হচ্ছে সেটা হলো বৈদেশিক বাণিজ্য। আর এরপরে যে আরও প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা পরে পড়ব, বাট আপাতত এগুলো আমরা দেখি। আর হলো পণ্য বিনিময়ক সহায়ক কার্যাবলী। দেখো, আমাদের যে ক্রয় বিক্রয় করতে হচ্ছে বা করতেছি, সেটার জন্য কিন্তু আমাদের অনেকগুলো বাধা, প্রতিবন্ধকতার সম্মুখীন হইতে হয়, মাঝে মাঝেই হয়। তো সেই বাধাগুলো কি কি? সে বাধাগুলো আমাদের অর্থগত হইতে পারে, টাকা নাই, ব্যবসা করব, ক্রয় বিক্রয় করব, টাকা নেই। সময়গত, আমার পণ্য বা সেবা, মানে যেটাই বলি না কেন, সেটা আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, মানে আমার কালগত, সময়গত। তারপর কি? ঝুঁকিগত, ব্যবসার ঝুঁকি আছে আমরা জানি, তো এই ঝুঁকিটা কিভাবে বহন করব, সেই ঝুঁকিগত প্রতিবন্ধকতা আছে। তারপর আমি জানি না, পণ্য বা সেবা সম্পর্কে জানি না, আমার জ্ঞানগত বাধা আছে।
তারপর কি আছে স্থানগত, আমার পণ্য উৎপাদন হচ্ছে ঢাকায় কিন্তু পণ্যের কনজামশন হবে চিটাগংয়ে, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে আমার স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে, তাই তো। আর এই বাধাগুলো কিছু প্রতিষ্ঠান বা কিছু কাজের মাধ্যমে সমাধান করা যায়। সেগুলো কি, অর্থগত যেটা সেটা হলো ব্যাংক সমাধান করে, ঝুঁকিগত হলো বিমাকারী প্রতিষ্ঠান করে থাকে, সময়গত হলো গুদামজাতকরণ করে, স্থানগত পরিবহনের মাধ্যমে আমরা করতে পারি, এবং জ্ঞানগত হলো বাজারজাতকরণ বা বিক্রয়কতা প্রসারের মাধ্যমে করতে পারি, বাজারজাতকরণ প্রসারের মাধ্যমে। হ্যাঁ, তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের যে বাণিজ্য একদম যে ফোকাস স্পেসিফিক যে ট্রেড সেটার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করতে পারি। এরপর শেষের যেটা সেটা হলো প্রত্যক্ষ সেবা। ওই যে লাস্টে ছকে ছিল প্রত্যক্ষ সেবা, হ্যাঁ ওইটাই। ওই প্রত্যক্ষ সেবাটা কি, দেখো অর্থ উপার্জনের জন্য, ঠিক আছে, অর্থ উপার্জনের জন্য কিছু মানুষ স্বাধীন পেশায় নিয়োজিত থাকে, যেমন ডাক্তার, উকিল, হ্যাঁ, তারপর আবার কি আছে প্রকৌশলী, ইঞ্জিনিয়ার। তারা কি করে, তারা কিন্তু কিছু স্বাধীন পেশায় নিয়োজিত থাকে, তারা সেবা দেয়, তারা মেনলি সেবা দেয়। তারা কিন্তু সরাসরি কোনো মানে ছোঁয়া যায়, দেখা যায়, ঠিক আছে, স্পর্শ করা যায়, বহন করা যায় এমন কোনো পণ্য কিন্তু তারা কিন্তু দেয় না, তারা কিছু সেবা দেয়। তো এই সেবাটা কি, তারা স্বাধীনভাবে দেয় বা স্বাধীন বৃত্তি বলে। তো এই কাজটাকে আমরা বলবো প্রত্যক্ষ সেবা। তো এইটাকে বৃত্তি বললেও, বাট যখন কিছু ডাক্তার একত্রিত হয়ে একটা কি করলো, ক্লিনিক ওপেন করলো, তো সেই ক্লিনিকে মানুষজন আসতেছে, নিয়মিত আসতেছে এবং এক একজন ডাক্তারের কাছে দেখাচ্ছে, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মতো হয়ে গেল। আবার দেখো উকিলরা যদি একটা অ্যাটর্নি ফার্ম তৈরি করে, ওইখানে অনেক উকিল থাকবেন যার ওই আইনি সহায়তা লাগবে, যাবে এক একজন উকিলের সাথে আলোচনা করে আইনি সহায়তা নিবে। আবার প্রকৌশলী ফার্মও এরকম সেম। তো যখন এই ধরনের কয়েকজন উকিল, ডাক্তার, প্রকৌশলী একসাথে একটা ফার্ম বা একটা প্রতিষ্ঠান গঠন করে সেবা প্রদান করবে, সেটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যাবে। সো এর জন্য এই প্রত্যক্ষ সেবাটাও আমাদের ব্যবসার অন্তর্ভুক্ত হইতে পারে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম ব্যবসা কি, মানে ব্যবসা বলতে আসলে কি বোঝায়। এত ডিটেলসভাবে সংজ্ঞা পড়লাম যে মনে হয় আমরা বুঝতে পারছি ব্যবসাটা আসলে কি, কি কি কাজ ব্যবসার মধ্যে আসবে এবং ব্যবসার উদ্দেশ্যটা কি, মুনাফা অর্জন। হ্যাঁ, আর ব্যবসা হইতে হলে কি কি বৈশিষ্ট্য লাগবে, মানে ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, 6টা বৈশিষ্ট্য ছিল, তাই না। হ্যাঁ, সেই 6টা বৈশিষ্ট্য আমরা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি, পড়েছি। মনে হয় না সমস্যা হবে, বাট সমস্যা হলে তো আমি তো আছি, আমাকে জানাবে, কমেন্টস করবে, আবার পড়াবো, আবার রিভিউ করব, কোনো সমস্যা নেই। আর শেষে যেটা বললাম সেটা হলো ব্যবসার আওতা, মানে কোন কাজগুলো, কোন ধরনের কাজগুলো বা কার্যাবলীগুলো ব্যবসার মধ্যে চলে আসে। সেটার মধ্যে শিল্প ছিল, বাণিজ্য ছিল, আর কি ছিল, প্রত্যক্ষ সেবা ছিল। এই 3টা জিনিসে আমরা একটু ছোটোখাটো একটু এক্সপ্লানেশনে গেছি, বাট নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলসে যাব এবং বলা যায় নেক্সট ক্লাসটা আমরা একদম শিল্প নিয়ে, মানে শিল্প কি এবং শিল্পের যে প্রকারভেদ 6টা ধরন পড়েছিলাম, সেই 6টা ধরনের আরও ডিটেলসে আমরা যাব। তো আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখি, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে, মানে সামনের সপ্তাহে আমাদের আবার দেখা হবে, আবার আমরা এই অধ্যায়ের সেকেন্ড লেকচার মানে শিল্প থেকে শুরু করব। তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে দেখার জন্য, শেখার জন্য, সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।